আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বা ইউনূসের সময়ে যেই নিয়ন্ত্রিত নির্বাচন হওয়ার সম্ভাবনা আগামী 12ই ফেব্রুয়ারি রয়েছে, ওই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক যে ম্যাজিক্যালি পরিবর্তন দেখা যাচ্ছে, ওই ম্যাজিক্যালি পরিবর্তনের ভিতরে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রপত্রিকা তারা আগামী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আসার বা জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতেছে, এবং বাংলাদেশের ভিতরে দ্রুততম যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে ওই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিবেন, যে নির্বাচন হবে ইতিহাস সেরা। এর আগে তিনি বলতেন সবসময় তিনি সংস্কার করবেন, ব্যাপক পরিমাণে সংস্কার করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সেই সংস্কার পর্ব আমরা কিছুই দেখিনি। মূলত সেই ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। এখন তিনি যে ঘোষণা দিয়ে রেখেছেন যে তিনি ইতিহাস সেরা বা বাংলাদেশের সেরা নির্বাচন দিবেন, সেই নির্বাচন সেরা সেই সেরা নির্বাচন আসলে আদতে হবে কি না, বা কতটা বাস্তবসম্মত হবে বা কতটা শৃঙ্খলাপূর্ণ হবে, সেটা আসলে হয়তো সময় বলে দেবে। এখন এর ভিতরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে অনেক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়ে যে কথাগুলো বলা হয় যে তারা আসলে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ, তারা নিরপেক্ষ নয়, তারা একটা পক্ষের হয়ে কাজ করে। এখানে বিএনপির যে ইঙ্গিত একটা পক্ষ বলতে, এখানে বিএনপি সরাসরি জামাতের কথাই বলতেছে। এতদিন পর্যন্ত এনসিপি জামাত এদের কথাই বলতো। এখন সেই এনসিপি জামাতের পক্ষ হয়ে যদি আমাদের অন্তর্বর্তীকালীন যেই উপদেষ্টারা বা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে থাকে, তাহলে তো আসলে এটা বিএনপির জন্য একটা ভয়াবহ কারণ হবে। কেননা আপনারা দেখেন যে বাংলাদেশে কোনো যেই হা না ভোটের কোনো বিধান নাই, তারপরেও বাংলাদেশে একতরফাভাবে একটা হা না ভোট করতেছে। এখন এই হা না ভোটকে কেন্দ্র করে সরকার যেভাবে তার যে প্রচারণা চালাচ্ছে, সেটা আসলে মানে কী বলা হয়, সেটা এক ধরনের লজ্জাস্কর বা নির্বাচনের নগ্ন হস্তক্ষেপ বলে অনেকেই মনে করেন। কেননা জনগণ ভোট দিবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। এখানে আপনি তো নির্ধারণ করে দিতে পারেন না কাকে ভোট দিবে। এখন আপনি যেহেতু নার বিরুদ্ধে, আপনি হায়ের পক্ষে, না এর বিরুদ্ধে সরকার, এখন তাহলে আপনি যে গণভোটের যে ব্যালট পেপার ছাপিয়েছেন, সেখানে না অপশনটা না রাখলেই তো হতো। আপনি শুধু হা অপশনটা রাখতেন, জনগণ গিয়ে হাতে সিল মেরে আসতো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, সেখানে তিনি কিন্তু ভোটের বিষয়ে বলেনি। তিনি বলেছেন জনগণ যেখানে সিল দেবে, অর্থাৎ তিনি সিল ফিরাবেন। বিষয়টা এরকম, জনগণ যেখানে সিল দেবে সেখানেই বিজয়ী হবে, এরকম কথা বলেছেন। এখন জনগণ আসলে সিল দিবে কি, সেটা হয়তো আপনার যে 12ই ফেব্রুয়ারি সেখানে দেখা যাবে। এর ভিতরে যেই একটা জামাতের উত্থানের বিষয় বা জামাতের বিষয়ে যেই ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন, তারপর হচ্ছে যা রাইটার্সের প্রতিবেদন এবং আল জাজিরার প্রতিবেদন যদি আমরা দেখি, সেখানে এই যে ওই প্রতিবেদনগুলা যে তথ্য দিয়েছে, সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের যেই আপনার কূটনৈতিক মিশন রয়েছে, সেই কূটনৈতিক মিশনের কর্মকর্তারা মনে করেন যে জামাত আগামীতে ক্ষমতায় আসার দাবি রাখে বা তাদের জনসমর্থন বাড়তেছে, এরকম তারা প্রকাশ করেছে। সেখানে আপনি দেখেন যে ওয়াশিংটন পোস্টের একটা যেই প্রতিবেদন, সেখানে তারা বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে, মৃত্যুদণ্ডের বিষয়টা, সেটা আসলে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা আসলে ত্রুটিপূর্ণ বিচার হিসেবে তারা মনে করে। এখন আল জাজিরা এবং ওয়াশিংটন পোস্ট এবং রাইটার্স, এই সমস্ত প্রতিটা মাধ্যমেই বা প্রতিটা মিডিয়ার যে প্রতিবেদন রয়েছে, সেখানে জামাতের উত্থানের কথা বলা হচ্ছে জামাত যে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে তারা যে ধর্মতান্ত্রিক বা ইসলামাইজেশন করবে না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা এই যে রাষ্ট্র চালাবে বা পরিচালনা করবে, এরকম বিষয়ে বলা হয়েছে। সেখানে তাদের আলোচনায় এরকমও তথ্য এসেছে যে জামাত যদি ক্ষমতা আসে এবং তারা যে রাষ্ট্রকে ইসলামাইজেশন করবে না, এই বিষয়ে যদি তারা পরবর্তীতে কথা না রাখে, অর্থাৎ জামাত যদি রাষ্ট্রকে ইসলামাইজেশন করে, তাহলে বা খেলাফতের দিকে যায়, খেলাফত বলা যাবে না, যে ইসলামাইজেশনের দিকে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে,
সেক্ষেত্রে বলা আছে যুক্তরাষ্ট্র অনেক চাপ দেবে, যুক্তরাষ্ট্র এখানে শুল্ক বৃদ্ধি করবে, গার্মেন্টস সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে যে গার্মেন্টস সেক্টরের দিকে চাপ দিবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে তৈরি পোশাক নেয় সেই পোশাকের নেওয়া বন্ধ করবে, এরকম ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে। এখন যেটাই হোক, এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আমরা যদি দেখি বিএনপির শিবিরের দিকে থাকে, তাহলে বিএনপির যেই সহজে বিএনপি জয়লাভ করার কথা বা সহজে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এরকম একটা চিন্তাভাবনা সবার ছিল বিএনপির ভিতরে। এখন বিএনপি সেই আশায় ঘুরে বালি হবে বলে অনেকে মনে করেন। কেননা এর কারণে যদি যুক্তরাষ্ট্র সরাসরি একটা পক্ষ হয়ে যায়, যুক্তরাষ্ট্র সরাসরি জামাতের দিকে ঝুঁকে থাকে, জামাতের সাথে যদি তাদের পরোক্ষ কোনো আলোচনা হয়ে থাকে, তাহলে এটা বিএনপির বড় মাথা ব্যথার কারণ হবে বলে আমি মনে করি। আর জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে আগামীতে তারা যদি ইসলামাইজেশন করবে না, এটাও বলা যায় না। আর যুক্তরাষ্ট্র যে প্রতিকারের কথা বলেছে সেটা আসলে কাজে আসবে না। কেননা যুক্তরাষ্ট্র একটা সময় দেখবেন আপনি ইরানের সাবেক যেই সমস্ত মানে পালাত্মক যেই রেজা শাহ পাহলভি আছে, সেই রেজা শাহ কে সরিয়ে কিন্তু সেখানে আপনার পরবর্তীতে পরোক্ষ সহায়তায় হলো এই যে আয়াতুল্লাহ খামেনির যে পূর্ব যে উত্তরসূরি ছিলেন আর কি, তারা ছিল সেখানে আসছে, যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করছিল। মানে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে গিয়ে কী করেছে সেটা আপনারা জানেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র ভাবে এক করে আর এক, এটা আমরা দেখেছি। এখন যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশ বিষয়ে জামাতকে যদি সহায়তা দিয়ে বা জামাতের পক্ষ নিয়ে যদি আসলে কোনো কার্যক্রম করে, সেক্ষেত্রে বাংলাদেশে হয়তো অন্য পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের যে এই যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের বা যুক্তরাষ্ট্রের এই আপনার মাধ্যমগুলো, যে ওয়াশিংটন পোস্ট বলেন, রাইটার্স বলেন বা এই সমস্ত বা আন্তর্জাতিক যে সমস্ত পত্রিকা, বিশেষ করে আল জাজিরা বলেন, এই সমস্ত মিডিয়াগুলো যখন এই যে জামাতের পক্ষ নিয়ে বা জামাতের পক্ষের উত্থানের কথা বলে, এটা আসলে বাংলাদেশের যারা মধ্যমপন্থার রাজনীতি করেন তাদের জন্য আসলে ভাবায়। কেননা এখানে আপনি বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এরা আসলে মধ্যপন্থার বা সেকুলারিজম কোয়ালিটির রাজনীতি করতে, এখানে সকল ধর্মের সমান সুযোগের কথা বলা হতো। যদিও জামাত বর্তমানে এই বিষয়টা দেখাইতে চাচ্ছে তারা সকল ধর্মের প্রতি মানে সমান সুযোগ দিবে, কিন্তু আসলে জামাতের সাম্প্রতিক সময়ে আপনি যদি দেখেন জামাতের এই যে একজন হিন্দু প্রার্থী দেওয়ার বিষয়টা, হ্যাঁ, সেটা দেখেন, সেখানে জামাত একজন হিন্দু প্রার্থী দিয়ে তারা এটা মূলত বুঝাইতে চেয়েছে যে তারা আসলে হিন্দুদের প্রতিও সহানুভূতিশীল থাকবে বা তাদের অধিকারের দিকে নিচ্ছে মানে নজর দেবে, এরকম কথা বলা হচ্ছে। কিন্তু আসলে বাস্তবে কতটা সম্ভব হবে সেটা হয়তো পরবর্তীতে দেখা যাবে। তারপর আপনি দেখেন যে জামাতের সাম্প্রতিক যেই কাজ, তারা হিন্দুদেরকে উপরে যে সমস্ত বা অন্যান্য ধর্মের মানুষের উপরে যেই অত্যাচার বা যেই আপনার কী বলা হয় যে জুলুম হচ্ছে, সেটার বিরুদ্ধে বা একটু একটু কথা বলা শুরু করছে। অথচ তারা কিন্তু এই যে টাঙ্গাইলে যে হিন্দু যুবককে পুড়ে মেরে হত্যার বিষয়ে তারা কিন্তু নিন্দা জানায়নি। এখন সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই বিষয়ে জামাত হয়তো মুখ খুলতেছে, এটা আসলে নির্বাচনে একটা কৌশল বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন জামাত এই কৌশল দিয়ে হয়তো নির্বাচন পার হতে পারবে, কিন্তু নির্বাচনের পরবর্তীতে তারা যদি ভালো ফলাফল করে তাহলে সেখানে তারা টিকতে পারবে কিনা সেটা হয়তো সন্দেহ। কিন্তু বিএনপির মতো এত বড় দল, বিএনপি যেন এত সহজে ছাড় দিবে বা বিএনপি যেন ছেড়ে দিবে সেই বিষয়টা মানে ভেবে নেওয়ার কারণ নেই। কেননা বিএনপির যথাযথ প্রস্তুতি, যথাযথ শক্তি সামর্থ্য সবই বিএনপির রয়েছে, কূটনৈতিক দিকে বলেন বিএনপির সেই ক্ষমতা রয়েছে। এখন এই যে জামাতের যে জনপ্রিয়তা বা জামাতের যে বর্তমান যে মানে শক্তিশালী অবস্থান যেটা দেখানো হয়, এটা মূলত আওয়ামী লীগের মতো বড় দল বর্তমানে যেহেতু মাঠে নেই, তাদের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে, এই জন্য হয়তো যে ফাঁকা মাঠ পূরণ করার জন্য ওই যে আপনার যে বলা হচ্ছে না যে একটা কথা আছে গ্রাম, আপনারা অনেকে জানেন কি ঘিয়ের স্বাদ দইয়ে মিঠানো, এরকম একটা কথা আছে আর কি। এখন সেই রকম আর কি একটা বিষয়। এখন যেহেতু বড় শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে এই জন্য জামাতের হয়তো বা একটা উত্থান হিসেবে অনেকে দেখতে পারেন। এখন যেটাই যা হোক, আলটিমেটলি জামাত ক্ষমতা আসবে বলে বা আসার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এটা যদিও যুক্তরাষ্ট্রের যে সমস্ত পত্রপত্রিকাগুলো তারা যতই জামাতের পক্ষে বা জামাতের পক্ষে মানে ইতিবাচক থাকুক না কেন, এখানে আমি আমার নিজের ব্যক্তিগত অভিমত যে না, আমি আসলে জামাত এককভাবে ক্ষমতায় আসবে এই বিষয়টা আমি এখনও বিশ্বাস করি না বা এখনও মানতে চাই না। কেননা জামাত আসার মতো ওইরকম সক্ষমতা জামাতের নাই। আপনি যদি পিছনের সমীকরণের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে জামাতের মনে করেন 10% বা 5%, 10%, 8% এরকম যে সমর্থন ছিল, সেখান থেকে বেড়ে সর্বোচ্চ 20% পর্যন্ত আসুক,
এর বেশি তো সম্ভব না। আর 20% জনসমর্থন নিয়ে তো জামাত আসলে ক্ষমতায় আসতে পারবে না। যেখানে আমরা বিভিন্ন প্রতিবেদনে বা বিভিন্ন জরিপে আমরা দেখেছি বিএনপির 33%, হ্যাঁ, এরকম আপনারা ফলাফল দেখেছি। এখন আপনার জামাতের বলবেন যে জামাতের তো 29% সমর্থন তো সেখানে দেখানো হয়েছে, কিন্তু 29 পয়েন্ট সামথিং আর কি। এখন এই 29 পয়েন্ট সামথিং এই সমর্থন যেটা দেখানো হয়েছে, সেই সমর্থনের ভিতরে অনেক ভেজাল আছে, এটা আপনারা সবাই জানেন। যাক, যেটা হোক না কেন, আমার নিজের যে অভিমত যে আসলে জামাত একইভাবে ক্ষমতা আসবে বা আগামীতে ক্ষমতা আসতে পারে, এটা আমি মনে করি না। আর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেগুলো যেটাই ভাবুক না কেন, বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতি আলাদা। এখানে আসলে জামাত ক্ষমতা আসবে বলে আমার কাছে মনে হয় না। যাক, ভালো থাকবেন সবাই। যে আসুক ক্ষমতায়, আমরা দেখবো আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারাই রাষ্ট্র ভালোভাবে চালক, এই আশাবাদে আমরা ব্যক্ত করি বা এই আশাবাদ আমরা রেখে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। আমাদেরকে আপনারা ফলো করছেন ইউটিউব এবং ফেসবুকে, সব প্রচারের কথা না, ইনস্টাগ্রাম ও টিকটক, এনে তো সেনারে দেখতে পারেন।